আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আমি আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি হাজির হয়েছি তোমার অ্যালকিনের ভৌত এবং রাসায়নিক ধর্ম নিয়ে একাদশ অধ্যায়ে। তোমরা গত যে ভিডিওটি ছিল সেখানে ছিল তোমার অ্যালকিনের প্রস্তুতি এবং নামকরণ বা তার পরিচয় নিয়ে আমি কথা বলেছিলাম। আজকে আমি তোমাদের সাথে কথা বলবো অ্যালকিনের ভৌত এবং রাসায়নিক ধর্ম নিয়ে। এতক্ষণে তুমি অবশ্যই বই খাতা এবং কলম নিয়ে প্রস্তুত হয়ে গেছো। তাহলে চলে আসো আমরা আজকের ক্লাসটি শুরু করে দিই। শুরুতে আমরা অ্যালকিন শ্রেণীর যে যৌগগুলো হয়ে থাকে তাদের ভৌত ধর্মটা নিয়ে আলোচনা করব। তো অ্যালকিনের যে ক্ষুদ্রতম যৌগ হয়ে থাকে, যেমন তোমার ইথিন থেকে বিউটিন পর্যন্ত যে যৌগগুলো হয় তারা হয়ে থাকে তোমার গ্যাসীয় প্রকৃতির। তারপরে ধরো তোমার C5 থেকে তোমার C18 পর্যন্ত যারা হয় তারা হয়ে থাকে তোমার তরল প্রকৃতির। আর তোমার C18 থেকে উপরের দিকে যে সকল যৌগ হয়ে থাকে অ্যালকিন শ্রেণীর তারা প্রত্যেকে হয়ে থাকে তোমার কঠিন প্রকৃতির। তাহলে এই ছিল তোমার অ্যালকিন শ্রেণীর যে যৌগগুলো আছে তাদের ভৌত ধর্ম। আমি আবারও তোমাকে বলছি, C2 থেকে C4 অর্থাৎ ইথিন থেকে বিউটিন পর্যন্ত হয়ে থাকে তোমার গ্যাসীয় প্রকৃতির। C5 থেকে C18 হয়ে থাকে তরল প্রকৃতির। C18 থেকে উপরের দিকে যারা হবে তারা সবাই হবে কঠিন প্রকৃতির। এ হচ্ছে তোমার অ্যালকিন শ্রেণীর যৌগসমূহের মোটামুটি ভৌত ধর্ম। তার সাথে আরও কিছু তোমার আলোচনা করতে হয়, সেটা হচ্ছে যে অ্যালকিন শ্রেণীর ধরো ক্ষুদ্রতম যৌগ ইথিন কিছুটা গন্ধ বিশিষ্ট হয়ে থাকে। তো যার কারণে ইথিনটাকে যদি কোনো একটা রাসায়নিক উপাদান প্রস্তুতিতে বা কোনো একটা রাসায়নিক উপাদানে ব্যবহার করতে হয় তাহলে আগে তাকে গন্ধমুক্ত করে নিতে হয় এবং তারপর তাকে ব্যবহার করতে হয়। তো এছাড়া তোমার অ্যালকিন শ্রেণীর যে যৌগগুলো হয় তাদের মাঝে তেমন কোনো গন্ধ থাকে না, ফলে তাদেরকে খুব সহজে ব্যবহার করা যায়। অ্যালকিন শ্রেণীর যে যৌগগুলো হয় তাদের আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে তারা রাসায়নিকভাবে অত্যন্ত সক্রিয়। তার কারণ হচ্ছে যে অ্যালকিন শ্রেণীর যে যৌগগুলো হয়ে থাকে তাদের যে কোনো একটা প্রান্তের মধ্যে অবশ্যই তোমার কার্বন কার্বন দ্বিবন্ধনটা থাকে। এই কার্বন কার্বন দ্বিবন্ধনের মধ্যে আমরা জানি একটা বন্ধন হয় শক্তিশালী, আরেকটা বন্ধন হয় দুর্বল প্রকৃতির। শক্তিশালী যে বন্ধনটা আছে সেটাকে আমরা বলি সিগমা বন্ধন, এবং দুর্বল প্রকৃতির যে বন্ধনটা আছে সেটা হচ্ছে তোমার পাই বন্ধন। আর এই দুর্বল প্রকৃতির বন্ধনটা খুব সহজে ভেঙে যায় বিধায় অ্যালকিন শ্রেণীর যৌগসমূহ অনেক বেশি রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে, যার কারণে তাদেরকে বলা হয় তারা রাসায়নিকভাবে অত্যন্ত সক্রিয়। আমি আশা করব তোমরা ভৌত ধর্মটা বুঝতে পেরেছো। তাহলে চলে আসো এবার আমরা রাসায়নিক ধর্মে চলে যাই। অর্থাৎ আমরা এখন দেখবো অ্যালকিন শ্রেণীর যৌগসমূহের রাসায়নিক ধর্ম। তো যেহেতু তোমাকে আগে বললাম অ্যালকিন শ্রেণীর যৌগসমূহ অত্যন্ত সক্রিয়, ফলে তারা অনেক বেশি রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে থাকে। তো তারা যে যে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে সেগুলো হচ্ছে তোমার সংযোজন বা যুত বিক্রিয়া, জারণ বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, দহন বিক্রিয়া, পলিমারকরণ বিক্রিয়া। টোটালি এই জাতীয় যে বিক্রিয়াগুলো হয় এই বিক্রিয়াগুলো অ্যালকিন শ্রেণীর যৌগসমূহ প্রদর্শন করে থাকে। আজকে আমরা শুরুতেই তোমার অ্যালকিন শ্রেণীর যে যৌগগুলো হয় তাদের সংযোজন বিক্রিয়াটা নিয়ে কথা বলবো। তো সংযোজন বিক্রিয়ার মধ্যে কি কি সংযোজন বিক্রিয়া তারা দেখায়? প্রথমে হচ্ছে তোমার হাইড্রোজেন সংযোজন, এটা তোমাদের বইতে অবশ্যই আলোচনা করে দেওয়া আছে। হাইড্রোজেন সংযোজন দেখাবে, তারপর তোমার পানি সংযোজন দেখাবে, তারপরে হচ্ছে তোমার হ্যালোজেন সংযোজন, তারপরে হচ্ছে তোমার হাইড্রোজেন হ্যালাইড সংযোজন, তারপর হচ্ছে তোমার ব্রোমিন সংযোজন। এই ব্রোমিন সংযোজন যে বিক্রিয়াটি আছে এটা আরও একটা ভিন্ন নাম আছে, সেটাকে আমরা বলে থাকি অসম্পৃক্ততা পরীক্ষা। এই ব্রোমিন সংযোজনকে কেন অসম্পৃক্ততা পরীক্ষা বলা হয় আমি যখন বিক্রিয়াটা নিয়ে কথা বলবো তখন তোমাকে অবশ্যই আমি আলোচনা করে দেব। এতক্ষণে তোমরা উপর অংশটা লিখে নিয়েছো, আর এগুলো যদি না লিখো তাহলে কিন্তু সমস্যা। এগুলো লিখে নিলে ভালো, কারণ তোমার এই তথ্যগুলো প্রয়োজন হয়, এখনও তোমার প্রয়োজন হবে বা পরবর্তীতে উপরে ক্লাসেও কিন্তু তোমার এই তথ্যগুলো প্রয়োজন পড়বে। সেজন্যই আগে থেকে একটু লেখার অভ্যাস করতে হবে বা শিখে রাখতে হবে তোমাকে। তাহলে আমরা শুরুতেই তোমার অ্যালকিন শ্রেণীর যৌগসমূহের হাইড্রোজেন সংযোজন বিক্রিয়াটা দেখব। হাইড্রোজেন সংযোজন। আচ্ছা, হাইড্রোজেন সংযোজন বিক্রিয়াটা কি বলো তো একটু? হাইড্রোজেন সংযোজন বিক্রিয়াটা হচ্ছে যে তোমার অ্যালকিন শ্রেণীর যৌগ যেমন তোমার ইথিনকে হাইড্রোজেন সহযোগে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে অ্যালকিন শ্রেণীর যৌগটা অ্যালকেনে রূপান্তরিত হয়। যেমন বিক্রিয়াটা একটু খেয়াল করো তুমি।
এটা হচ্ছে তোমার অ্যালকেন শ্রেণীর একটা যৌগ। আমি এখানে ইথিন লিখলাম, তুমি এর থেকে বড় যৌগকে ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা নেই। তারপর তুমি কি করবে, হাইড্রোজেন সহযোগে তাকে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করবে। উত্তপ্ত করলে কি হবে, এই অ্যালকেন শ্রেণীর যৌগটার মধ্যে বা তার যে দ্বিবন্ধনটি আছে, এই দ্বিবন্ধনের মধ্যে যে দুর্বল বন্ধন আছে, অর্থাৎ পাই বন্ধন যেটাকে আমরা বলে থাকি, এই পাই বন্ধনটা ভেঙে যাবে। ভেঙে গিয়ে তার মাঝে একক বন্ধন তৈরি হবে এবং এখানে হাইড্রোজেনটা ভাগ হয়ে গিয়ে উভয় কার্বনের সাথে গিয়ে যুক্ত হয়ে যাবে এবং অ্যালকেন শ্রেণীর যৌগটা অ্যালকেন শ্রেণীর যৌগতে রূপান্তরিত হবে। তাহলে এটা ছিল হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া। তারপর হচ্ছে তোমার পানি সংযোজন বিক্রিয়া। পানি সংযোজন বিক্রিয়াটা কি দেখো, এই বিক্রিয়াটাও তোমাদের বইতে আলোচনা করা আছে। পানি সংযোজন বিক্রিয়াটা হচ্ছে যে, ধরো তোমার অ্যালকেন শ্রেণীর যৌগকে ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে উচ্চ তাপ ও উচ্চ চাপে পানি বাষ্পের সাথে বিক্রিয়া করে অ্যালকোহলে রূপান্তরিত হয়, এটাকেই তোমার পানি সংযোজন বিক্রিয়া বলে। যেমন তুমি যদি বিক্রিয়াটা একটু খেয়াল করো, ধরো আমি এখানেও তোমাকে ইথিনটাই লিখে দেই। তুমি আগে ছোট ছোট রাসায়নিক উপাদান দিয়ে বিক্রিয়াটি শিখবে, তারপর নিজে বড় রাসায়নিক উপাদানের সাহায্যে বিক্রিয়া করতে পারবে। তো এখানে পানিটা তোমার বাষ্পীয় অবস্থায় থাকবে। এখানে কি কি থাকবে বলো তো, উচ্চ চাপ থাকবে, তার সাথে উচ্চ তাপও থাকবে। উচ্চ চাপ ও উচ্চ তাপ, এবং আরেকটি রাসায়নিক উপাদান প্রভাবক হিসেবে থাকবে, সেটা হচ্ছে তোমার ফসফরিক অ্যাসিড। আর এখানে তোমার কি হবে, এটা যে অ্যালকিন শ্রেণীর যৌগটা আছে সেটা তোমার কিসে পরিণত হবে, অ্যালকোহলে পরিণত হবে। তাহলে এটা ছিল তোমার অ্যালকিন শ্রেণীর যৌগসমূহের পানি সংযোজন বিক্রিয়া। তারপরে হচ্ছে তোমার হ্যালোজেন সংযোজন বিক্রিয়াটা। হ্যালোজেন সংযোজন বিক্রিয়াটা একটু খেয়াল করবে। অ্যালকিন শ্রেণীর যে যৌগসমূহ আছে তারা অনেক বেশি সংযোজন বিক্রিয়া প্রদর্শন করে। তার কারণ হচ্ছে যে তাদের মাঝে তোমার পাই বন্ধনটা থাকে, ফলে তারা অনেক বেশি সংযোজন বিক্রিয়া দেখাতে পারে। আচ্ছা, হ্যালোজেন সংযোজনটা দেখো কিভাবে হয়ে থাকে। ধরো তোমার এখানে আমি যদি ইথিনটাকেই লিখে থাকি, ইথিনকে ক্লোরিনের উপস্থিতিতে এখানে তোমার প্রভাবক হিসেবে থাকবে কার্বন টেট্রাক্লোরাইড, এবং এখানে তোমার দ্বিবন্ধনটা ভেঙে কার্বন কার্বন একক বন্ধন তৈরি হবে, আর তার সাথে তোমার এই ক্লোরিন পরমাণুটা উভয় কার্বনের সাথে যুক্ত হবে। তাহলে এখন তোমার যে যৌগটা তৈরি হলো, এই যৌগটার নাম হচ্ছে কি বলতো, 1,2-ডাইক্লোরো ইথেন। যৌগটার নাম হচ্ছে তোমার 1,2-ডাইক্লোরো ইথেন। আচ্ছা, এটা ছিল তোমার হ্যালোজেন সংযোজন বিক্রিয়া। তারপর হচ্ছে তোমার হাইড্রোজেন হ্যালাইড সংযোজন বিক্রিয়াটা। এটাও অনেকটা তোমার হ্যালোজেন সংযোজন বিক্রিয়ার মতোই, হাইড্রোজেন হ্যালাইড সংযোজন বিক্রিয়া। খেয়াল করো একটু ভালো করে, হাইড্রোজেন হ্যালাইড তুমি অবশ্যই চেনো। যেমন আমি যদি তোমাকে এখানে HCl লিখে দেই, এটা একটু খেয়াল করে দেখো তো, আমরা এটাকে একসাথে বলে ফেলি হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা কিন্তু তোমার হাইড্রোজেন হ্যালাইডও বলতে পারি আমরা। এই যে ক্লোরিনটা দেখতে পাচ্ছ, সে হচ্ছে হ্যালোজেন পরমাণু, অর্থাৎ হ্যালোজেন যে উপাদানগুলো হয়ে থাকে গ্রুপ 17-তে যারা আছে তাদেরই একজন। তো সেজন্য তুমি এটাকে যদি ভেঙে পড়ো তাহলে এটা হাইড্রোজেন হ্যালাইড, আর যদি একসাথে পড়ে ফেলো তাহলে এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো এখন তুমি একটু খেয়াল করো, তাহলে এই হাইড্রোজেন হ্যালাইড সংযোজন হবে, অর্থাৎ এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা অ্যালকিন শ্রেণীর যৌগের সাথে সে যুক্ত হবে। তাহলে দেখো তো বিক্রিয়াটা কি হবে, HClটা তোমার যুক্ত হবে। তো এখানে তোমার কি হবে, তার যে দ্বিবন্ধনটা আছে এটা ভেঙে যাবে, প্রথম কার্বনটার সাথে গিয়ে তোমার হাইড্রোজেনটা যুক্ত হবে, এবং দ্বিতীয় যে কার্বনটা আছে সেটার সাথে ক্লোরিনটা গিয়ে যুক্ত হবে। আচ্ছা, এটা ছিল তোমার কি হাইড্রোজেন হ্যালাইড সংযোজনের বিক্রিয়া। সর্বশেষ যে বিক্রিয়াটা দেখব সেটাই হচ্ছে তোমার ব্রোমিন সংযোজনের বিক্রিয়া। ব্রোমিন সংযোজনের বিক্রিয়াটাকে আমরা আরও একটা নাম দিতে পারি, সেটা হচ্ছে তোমার অসম্পৃক্ততার পরীক্ষা। আচ্ছা, ব্রোমিন সংযোজনটাকে কেন অসম্পৃক্ততার পরীক্ষা বলা হয় এটা এখন আমরা আলোচনা করব। এখানে যে ব্রোমিনের উপাদানটা দেখতে পাচ্ছ, এই ব্রোমিনটা হয়ে থাকে তোমার লাল বর্ণের। আমরা বিক্রিয়াটা লিখে ফেলি, তাহলে আমাদের কথা বলতে খুব সহজ হবে। দেখো আগে বিক্রিয়াটা কেমন হয়। ব্রোমিনটাকে যুক্ত করলে তার দ্বিবন্ধনটা ভেঙে যাবে এবং উভয় কার্বনের সাথে একটা করে তোমার ব্রোমিন পরমাণু যুক্ত হবে।
তাহলে এটার নাম হচ্ছে তোমার 1,2-ডাইব্রোমো ইথেন। হ্যাঁ, এবার তুমি খেয়াল করো এটাকে অসম্পৃক্ততার পরীক্ষা কেন বলা হয়ে থাকে। আমি তোমাকে শুরুতেই লিখে দিলাম এখানে ব্রোমিনটা হয়ে থাকে লাল বর্ণের, অর্থাৎ এটা একটা বর্ণময় উপাদান হয়। তো আমরা যখন তোমার অ্যালকিন শ্রেণীর কোনো দ্রবণের মধ্যে বা অ্যালকিন শ্রেণীর যে কোনো রাসায়নিক যে যৌগগুলো হয়ে থাকে তাদের দ্রবণের মধ্যে এই জাতীয় বর্ণময় কোনো উপাদানকে যুক্ত করে দেয়, যেমন ব্রোমিন বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা আরও কিছু উপাদানও হতে পারে যেমন ফেনফথলিন। এই জাতীয় উপাদানকে যদি আমরা যুক্ত করে দেই, তখন যুক্ত করার পরপরই দেখা যাবে তার যে নিজস্ব বর্ণটা থাকবে সে এই বর্ণটাকে হারিয়ে ফেলবে, অর্থাৎ তার বর্ণটা বিনষ্ট হয়ে যাবে। যার কারণে আমরা এই পরীক্ষাটাকে অসম্পৃক্ততার পরীক্ষাও বলে থাকি। তার কারণ হচ্ছে যে অসম্পৃক্ত যৌগ হয় দুই শ্রেণীর, এর একটা হচ্ছে তোমার অ্যালকিন আর একটা হচ্ছে অ্যালকাইন। উভয় শ্রেণীর যৌগসমূহে এই পরীক্ষাটা দিয়ে থাকে, যার কারণে এটাকে অসম্পৃক্ততা পরীক্ষা বলা হয়। অর্থাৎ এটার সাহায্যে আমরা অ্যালকিন এবং অ্যালকাইন শ্রেণীর যে যৌগগুলো হয়ে থাকে তাদেরকে খুব সহজে শনাক্ত করতে পারি, যার কারণে এটাকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন শ্রেণীর যৌগ শনাক্তের পরীক্ষাও বলা হয়ে থাকে। ফলে ব্রোমিন সংযোজনটাকে বলা হয়ে থাকে তোমার অসম্পৃক্ততা পরীক্ষা। তাহলে চলে আসো আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম সেটা আরেকটা বার বলে দেই তোমাদেরকে। শুরুতে আজকে আমরা আলোচনা করেছিলাম অ্যালকিনের ভৌত ধর্ম নিয়ে। অ্যালকিনের ভৌত ধর্মের মধ্যে তোমার কী ছিল, অ্যালকিনের যে ক্ষুদ্রতম যৌগ হয়ে থাকে যেমন ইথিন, প্রোপিন এবং বিউটিন, এরা হয়ে থাকে গ্যাসীয় প্রকৃতির। C5 থেকে C18 পর্যন্ত এই যৌগগুলো হয়ে থাকে তরল প্রকৃতির, এবং C18 থেকে উপরের দিকে যে সকল অ্যালকিন শ্রেণীর যৌগগুলো হয়ে থাকে তারা হয়ে থাকে কঠিন প্রকৃতির। এবং অ্যালকিন শ্রেণীর যৌগসমূহের মধ্যে ক্ষুদ্রতম যৌগ যেমন ইথিন, এটা কিছুটা গন্ধ বিশিষ্ট হয়ে থাকে, যার কারণে এটাকে যদি তোমার কোনো রাসায়নিক উপাদান প্রস্তুতিতে ব্যবহার করা হয় বা কোনো রাসায়নিক উপাদানে ব্যবহার করতে হয়, তাকে অবশ্যই আগে গন্ধমুক্ত করতে হবে এবং তারপরেই তাকে ব্যবহার করতে হবে। এছাড়া অ্যালকিন শ্রেণীর যে অন্যান্য যৌগ হয়ে থাকে তাদের মধ্যে তেমন কোনো গন্ধ পাওয়া যায় না, যার কারণে তাদেরকে অনায়াসে ব্যবহার করা যেতে পারে। তারপর আরেকটা বিশেষ বৈশিষ্ট্য ছিল, সেটা ছিল তোমার কি, অ্যালকিন শ্রেণীর যৌগগুলো অত্যন্ত সক্রিয় হয়, অর্থাৎ তারা রাসায়নিকভাবে সক্রিয়। তার কারণ হচ্ছে যে অ্যালকিন শ্রেণীর যে যৌগগুলো হয় তাদের মাঝে একটা দ্বিবন্ধন থাকে, প্রান্তীয় দ্বিবন্ধন। আর ওই দ্বিবন্ধনটা তোমার একটা বন্ধন হয়ে থাকে শক্তিশালী, একটা বন্ধন হয় দুর্বল। শক্তিশালী যে বন্ধনটা হয় সেটাকে আমরা সিগমা বন্ধন বলি, আর দুর্বল যে বন্ধনটা হয় সেটাকে আমরা পাই বন্ধন বলি। আর দুর্বল প্রকৃতির যে পাই বন্ধনটা হয় এটা খুব সহজে ভেঙে যায়, ফলে অ্যালকিন শ্রেণীর যৌগসমূহ অনেক বেশি রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে বিধায় তাদেরকে আমরা রাসায়নিকভাবে সক্রিয় বলে থাকি। তারপর পরেই আমি রাসায়নিক ধর্ম নিয়ে আলোচনা করেছিলাম। তো রাসায়নিক ধর্মের মধ্যে অ্যালকিন শ্রেণীর যৌগগুলো যে ধর্মগুলো দেখায় বা যে বিক্রিয়াগুলো প্রদর্শন করে, সংযোজন বা যুত বিক্রিয়া, জারণ বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, দহন বিক্রিয়া, পলিমারকরণ বিক্রিয়া। তো আজকে আমি আলোচনা করেছিলাম তোমার সংযোজন বিক্রিয়া নিয়ে। তো সংযোজন বিক্রিয়ার মধ্যে আবার যে বিক্রিয়াগুলো অ্যালকিন শ্রেণীর যৌগগুলো দেখায় সেগুলো হচ্ছে হাইড্রোজেন সংযোজন দেখায়, পানি সংযোজন দেখায়, হ্যালোজেন সংযোজন দেখায়, হাইড্রোজেন হ্যালাইড সংযোজন দেখায়, এবং সর্বশেষ ব্রোমিন সংযোজন বিক্রিয়াটা সে প্রদর্শন করে। আমি আবারও বলছি, এই বিক্রিয়াগুলো শেখার সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে তুমি যত বেশি প্র্যাকটিস করতে পারবে ততই বেশি শিখতে পারবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, আর ভালো করে মনোযোগ সহকারে পড়াশোনা করো যাতে তুমি একটা ভালো রেজাল্ট করতে পারো আর তোমার ভবিষ্যৎটাও অনেক উজ্জ্বল হয়। সেজন্যই তুমি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাও। আমরা তোমাদের পাশে আছি, অবশ্যই তোমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করব। আজকে পর্যন্তই, তাহলে বিদায় নিচ্ছি আমি। আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই।